এসএসসি পরীক্ষা শেষ করে কিন্তু বগুড়া থেকে পালায়া ঢাকায় চলে আসছিলাম। আমি ফুটপাতে ঘুমাইছি 1 মাস। এটা আমার বলতে কোনো বাধা নেই। আমি ঢাকা পলিটেকনিকের স্টুডেন্ট ছিলাম। আমি হোস্টেলে থাকতে পারতাম না। আমার কাছে টাকা ছিল না। তো যখন ওই হোস্টেল সুপাররা এসে দিত, আমি ওই 7 রাস্তায় ফুটপাতে ঘুমাইতাম রাতের বেলা। আবার সকালবেলা উঠে গিয়ে ক্লাস করতাম। বিকালবেলায় এফডিসি হোক, বাবুহের বাসা হোক যেতাম। লাইফে এত বেশি স্ট্রাগল করছি। প্রথম প্রেম আসলে ওই ব্যাপারটা বুঝার আগেই বয়সটা আসলে প্রেমের বয়সটা চলে গেছে। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি ঢালিউডের আলোচিত নির্মাতা পরিচালক অনন্য মামুন। মামুন, এই যে নামের আগে অনন্য শব্দটা, এটা কে দিল? এটা আমার ফ্যামিলিগত, আমার মার দেওয়া নাম। মাশাআল্লাহ। সার্টিফিকেটেও কি এই নাম? আমার সার্টিফিকেটে ছিল মোহাম্মদ আল মামুন অনন্য। তো যেহেতু নামটা অনেক বড়, তো অনন্য আমার নিকনেম, সো অনন্য আর মামুনটাকে এখন ইউজ করি আমি। ক ভাই বোন আপনারা? আমরা এক ভাই এক বোন। আপনি বড়? আমি বড়। ছোটবেলা থেকে কি আপনার কখনো মনে হতো যে আপনি ঠিক এই প্ল্যাটফর্মে এরকম একটা আলোচনায় থাকবেন? এটা কখনো মনে হয় নাই, বাট এই প্ল্যাটফর্ম তো ছোটোবেলা থেকেই করে এসেছি। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার লাইফের প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই, সেটা ছিল আবৃত্তিতে। তারপরে 95-এ আমি অ্যাক্টিংয়ে জাতীয় শিক্ষা সপ্তাহে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই, জাতীয় কাব স্কাউট হিসেবে, এবং আমার নর্থ বেঙ্গলে বগুড়াতে প্রথম আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে যাই। এরপরে অ্যাক্টিং, আবৃত্তি, ডিবেটিংয়ে আমার প্রায় 72-র মতো ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে। তো তখন থেকেই তো আসছি, এবং এটা মিডিয়া করার জন্য আমি এসএসসি পরীক্ষা শেষ করে কিন্তু বগুড়া থেকে পালায়া ঢাকায় চলে আসছিলাম, কারণ আমাদের ফ্যামিলিতে এরকম কেউ ছিল না যারা মিডিয়া রিলেটেড। দেন এখানে এসে কিন্তু অনেক কষ্ট হয়েছে, বাট কিছু একটা করতে পারছি। তো আপনার চেষ্টা, স্বপ্ন এবং টার্গেট যদি থাকে, অবশ্যই আপনি কিছু করতে পারবেন। পালিয়ে আসতে হলো কেন? পালিয়ে আসতে হলো যে কোনো স্কোপ ছিল না, ফ্যামিলি অ্যালাউ করতেছিল না যে মিডিয়া করবে, কারণ আমাদের ফ্যামিলিটা বগুড়াতে খুব ধর্মভীরু একটা ফ্যামিলি। তো ওই ফ্যামিলি থেকে একটা ছেলে মিডিয়া করবে, এটা তো কেউ, সব বাবা মাই তো স্বপ্ন দেখে তার ছেলে ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, তো মিডিয়া করবে এটা তো বুঝেই না কেউ। তো এই জন্য তারা আসতে দিবে না, করতে দিবে না, আমি আমার জেদে পালিয়ে আসছি। তারপরে এসে চিত্রনাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করলেন। হ্যাঁ, যখন আমি দেখলাম যে অ্যাকচুয়ালি আমি নিজেকে খুব দেখতাম যে আমাদের দেশের একটাই প্রবলেম, সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু হিরো হিরোইন ছাড়া ক্যারেক্টার আর্টিস্টের, এখন যদিও হয়েছে, বাট আগে কিন্তু হিরো হিরোইন ছাড়া ক্যারেক্টার আর্টিস্টের কোনো ভ্যালু ছিল না। আর আমার ছোটোবেলায় আমার মধ্যে একটা জিনিস কাজ করতো, আমি যখন বগুড়া আমার স্কুল টিমে ক্রিকেট খেলতাম তখন আমি ক্যাপ্টেন ছিলাম, মানে আমার মধ্যে একটু লিডারশিপটা অলওয়েজ কাজ করছে। তো আমি দেখলাম যে অ্যাকচুয়ালি এখানে যদি কিছু করতে হয় তাহলে 2জন মানুষের পাওয়ার খুব বেশি, যেটা এসে বুঝলাম আর কি, যে রাইটারদের একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার আছে। সো হিরো যেহেতু হতে পারবো না, ক্যারেক্টার আর্টিস্ট হয়ে লাভ কি? তো চিন্তা ভাবনা চেঞ্জ করে তখন রাইটার হলাম। তার মানে আপনি হিরো হতে এসেছিলেন? না, হিরো হওয়ার স্বপ্ন আমার মধ্যে কখনোই ছিল না। আমার মধ্যে আর্টিস্ট, শিল্পী হওয়ার স্বপ্নটা সবসময় ছিল, এখনও হওয়ার ইচ্ছা আছে যে আমি শিল্পী হিসেবে কাজ করতে চাই এখনও, এটা আমার স্বপ্নটা কাজ করে। তো এরকমই ব্যাপার আর কি। বলছিলেন যে পরে যখন ঢাকায় এলেন সেদিনগুলো বেশ কষ্টের ছিল, মনে পড়ে সে কষ্টের কথা? এখনো অবশ্যই মনে পড়ে। আমি ফুটপাতে ঘুমাইছি 1 মাস। এটা আমার বলতে কোনো বাধা নেই। আমি 1 মাস ফুটপাতে ঘুমাইছি। ঘুমাতে পারছেন? হ্যাঁ, না পারার কি আছে? মানুষ কত মানুষ এখনো ঘুমায়, না পারার কি আছে? তো আমার চেষ্টা ছিল, চেষ্টা করে গেছি। তো ফুটপাত থেকে ঘুমিয়ে এই জগতে প্রথম হাতেখড়ি কার মাধ্যমে? অ্যাকচুয়ালি যদি আমি বলি যে আমার এখানে হাতেখড়িকে মমতাজুর রহমান আকবর সাহেব হচ্ছে আমার লাইফের প্রথম গাইডলাইন দেয়। আচ্ছা। কারণ ওনার যে টিচার ছিল, ওই টিচারটাও অ্যাক্সিডেন্টলি আমাদের বগুড়া, আমি যে স্কুলে পড়তাম স্কুলের টিচার ছিল। তো উনি বলেছিল যে আমার স্টুডেন্ট এরকম অনেক ভালো ডিরেক্টর, তুমি যাও। তো যখন আমি আকবর কাকার কাছে গেলাম, আকবর কাকা বললো, মামুন দেখো এখানে এই অবস্থা, তুমি এক কাজ করো, আমাদের দেশের একজন রাইটার আছে আবদুল্লাহ জহির বাবু, ওর অ্যাসিস্ট তো তুমি গল্প তো ভালো বলতে পারো, তো তুমি ওখানে যাও। তো তারপরে আমি আবদুল্লাহ জহির বাবু ভাইয়ের কাছে গেলাম। ওখান থেকে বাবু ভাইয়ের সাথে কথাবার্তা শুরু হলো। তারপরে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাকে রাইটার হিসেবে কিন্তু প্রথম ব্রেক দেয় শাহিন সুমন ভাই, ডিপজল ভাইয়ের ছবিতে। ছবির নাম ছিল বাধা। তো যদিও ওই ছবিতে আমার নাম যায় নাই, বাট সবাই জানলো যে হ্যাঁ, মামুন নামের একজন স্ক্রিপ্টার আছে, সে স্ক্রিপ্ট লিখতে পারে। তারপরে আমার সলো ফার্স্ট ফিল্ম অ্যাজ এ রাইটার রাশেদ আলম রানার সাথে হলো, এবং রানার সাথেও আমি পরপর খসরু ভাই আমাকে তখন অ্যাজ এ রাইটার প্রথম ফিল্মের নাম গেল খসরু ভাইয়ের ছবিতে, আমাদের খসরু আলম খসরু ভাই। তো সেখান থেকে ইন্ডাস্ট্রি সবাই চেনা হলো, তখন ছবিগুলো পরপর হিট গেল। তারপরে একদিন আমাকে বন্ধনের শফি সাহেব, যে আমার লাইফের
আর একটা মোচড় দিয়ে দিল, সেটা হচ্ছে বন্ধনের শফি সাহেব। উনি ডেকে পাঠালো, এত গল্প লেখাও, আসো আমার কাছে। গেলাম, শফি ভাই ডাকলো, তো সোহান ভাইয়ের সাথে আমার প্রথম, আমি বলবো একদম ফার্স্ট একটা কোয়ালিটিফুল ছবি, সেটা হলো হচ্ছে কথা দাও সাথী হবে। সাকিব ভাই ছিল, অপু বিশ্বাস ছিল। তো ওর পরে আর আমাকে পিছু ফিরে তাকাইতে হয়নি। তারপরে ধরেন এমনও দিন গেছে যে আমি মাসে 5টা স্ক্রিপ্ট ডেলিভারি দিছি, এবং 1 বছরে তখন বাবু ভাই আর আমি মোটামুটি প্যারালালি আমি 1 বছর 35টা ছবি লিখলাম। তো এরকম হলো আর কি। এক একটা ছবি লিখে তখন মানে আপনি তো জাস্ট তখন শুরুটা তখন কত করে পেতেন? তখন কিন্তু স্টোরি রাইটারদের আমি মনে করি ওই সময় আমি যেটার কথা বলছি সেটা হচ্ছে 2009-8 দিকে, তখন কিন্তু আমাদের অনেক টাকা দিত, 1 লাখ টাকা দিত আচ্ছা, মিনিমাম আর কি। তো যদি সম্পূর্ণ লাইন আপ করে দিলে 60,000 টাকা, পুরো স্ক্রিপ্ট লিখে দিলে 1 লাখ টাকা। তা আমি মনে করি তখনকার সময়ের জন্য 1 লাখ টাকা হিউজ মানি ছিল। তো তখন কিন্তু ভালোই ছিলাম। এরপরে আমার লাইফের চেঞ্জ আসলো যে একদিন সোহান ভাই আমাকে আপনার ইয়েতে নিয়ে গেল, সেটা নিয়ে গেল হচ্ছে আমাদের শাবানা ম্যাডামের বাসায়, যে তখন একটা গল্প লিখতে হবে। তো শাবানা ম্যাডাম আমাকে এই গল্প শোনা দেখে খুব খুশি, বললো এত সুন্দর গল্প, তো আমাকে পাঠিয়ে দিল ইন্ডিয়াতে। এক কাজ করো, আমরা তো এসকে মুভিজের সাথে কো প্রোডাকশন করবো, তো তুমি যাও। তা আমি গেলাম এসকে মুভিজের সাথে কো প্রোডাকশন করার জন্য প্রথম ইন্ডিয়াতে সোহান ভাইয়ের মাধ্যমে, এবং আমার মনে আছে ফার্স্ট ইন্ডিয়া বাসে করে যাওয়া, এবং সেটাও কিন্তু আমাদের শাবানা ম্যাডামের থ্রুতে এসকে মুভিতে যাওয়াই। তখন এসকে মুভিজের ভালোবাসা পরের ছবি, দুজনের শ্যুট চলছে, এবং এসকে মুভিজের কর্ণধারের ছেলে হিমাংশু ধানুকা ওখানে ছিল। তো আমি প্রচুর তামিল ছবি দেখতাম, তো ওরা ছবি শ্যুট করতে, আমি বললাম আরে এটা তো ওই ছবি, এটা এইভাবে ছিল, এটা এইভাবে করেন, এটা হলে ভালো হবে। তোরা সব মুখের দিকে তাকায় আছে যে কাল বাংলাদেশের একটা ছেলে, সে তামিল ছবি দেখছে, প্রত্যেকটা ছবি মুখস্থ, কারণ প্রচুর ছবি দেখতাম তখন। তো তারপর এসকে মুভিজ আমাকে বললো ঠিক আছে, অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা বললো যে দেখ আমন, আমরা একটা ইয়ে করি, তুই আমাদের এখানে পার্মানেন্ট স্ক্রিপ্ট রাইটার হিসেবে জয়েন কর। তো তখনই আমি কিন্তু ওখানে ক্যালকাটা থাকা শুরু করলাম, এবং অনেক দিন হলো। এরপরে আমার টার্নওভার হলো হচ্ছে স্পিড ছবি যখন করতে গেলাম, সোহান ভাই হচ্ছে ডিরেক্টর, তো অনন্ত ভাইয়ের সাথে আমার ইন্ডিয়াতেই কিন্তু দেখা। অনন্ত ভাই ওখানে দেখলো, দেখে বলতে স্যার বাংলাদেশে একটা ছেলে ক্যালকাটায় কাজ করতেছে, আরে আপনি চলেন না, আমার গল্প লিখবেন। তা আমি গল্প লিখলাম, সোহান ভাই প্রচণ্ড হেল্প করলো। সোহান ভাইয়ের হেল্পে নিয়ে আমরা স্পিড ছবি করতে গেলাম। তো স্পিড ছবি যখন মালয়েশিয়ায় শ্যুট করি, তো এভরিডে দেখা গেলো আমি একটু অর্গানাইজ করতেছি, ওখানকার টিম, সাউথ ইন্ডিয়ান টিম, ওদেরকে চিনি, কথা বলতেছি। তো অনন্ত ভাই এটা খেয়াল করলো, তো দেশে এসে বললো মামুন আপনি এত সুন্দর বোঝেন, তো আপনি ডিরেকশন দিচ্ছেন না কেন? তা আমি বললাম ভাই আমি ডিরেক্টর, আমাকে কে ব্রেক দেবে? কারণ ডিরেক্টর হতে গেলে ইয়ে করিনি। না আপনি তো ট্যালেন্ট আছেন, আপনি ইন্ডিয়া কাজ করছেন, আমি আপনাকে ব্রেক দিব। তো আমি না প্রথমে বিলিভ করতে পারিনি। তো বললেন আরে সত্যি শয়তানি করতেছি না, কিন্তু আমি সিরিয়াসলি বলতেছি, আপনি ভালো করবেন। তা বললাম আচ্ছা ওকে। তো বললাম ভাইয়া এরকম, তো অনন্ত ভাই বললো ঠিক আছে, আপনার একটা রেমিনেশন দিব আমি 6 লাখ টাকা, এই নেন 2 লাখ টাকা আজকে নেন, নিয়ে আগে আপনি প্রথমে তাড়াতাড়ি যাবেন, আপনি কি আগে পরিচালক সমিতির মেম্বার হন। তখন পরিচালক সমিতির মেম্বার হইতে আমার জানা আছে তখন হয়তো বা 53,000 টাকা 57,000 টাকার মতো লাগতো। আমি গেলাম এফডিসিতে, এই তো ডিরেকশন শুরু হলো। তারপরে তো এই যে পথ চলা এখন চলতেছে। বঞ্চনাগুলো কেমন ছিল প্রথম দিকে? আসলে বঞ্চনা না, দেখেন এটা আসলে পৃথিবীর শুধু মিডিয়া না, পৃথিবীর যে কোনো জায়গায় যান আপনাকে কেউ জায়গা দিবে না, আপনাকে জায়গা করে নিতে হবে। রাস্তা দিয়েও হেঁটে যান না, আপনাকে তো কেউ সাইড দিবে না, আপনাকে সাইড করে নিয়ে রাস্তা বের করে যেতে হবে। তো ক্যারিয়ার না, মিডিয়া না, প্রত্যেকটা জায়গায় আপনার ট্যালেন্ট দিয়ে আপনাকে জায়গা করে নিতে হবে। আমি ঢাকা পলিটেকনিকের স্টুডেন্ট ছিলাম, আমি হোস্টেলে থাকতে পারতাম না, আমার কাছে টাকা ছিল না। তো যখন হোস্টেলে ওই হোস্টেল সুপাররা এসে দিত, আমি ওই 7 রাস্তায় ফুটপাতে ঘুমাইতাম রাতের বেলা, আবার সকালবেলা উঠে গিয়ে ক্লাস করতাম, বিকালবেলায় এফডিসি হোক বাবুহের বাসা হোক যেতাম। তো অ্যাকচুয়ালি মানে কি বলবো আর কি, এমনও গেছে যে মানে কি হয়েছে, আজকে পকেটে 100 টাকা আছে, চিন্তা করতাম খাওয়ার গেছে, দুপুরবেলা খাবো না রাতের বেলা খাবো, হ্যাঁ ঠিক আছে রাতের বেলা তো দুপুরবেলায় খেয়ে নিতাম, খেয়ে আবার বিকেলবেলা একটু পানি বেশি করে খাইতাম, যাতে রাতে তো ঘুমাইলে হলে আবার নেক্সট ডে খাবো। তো এইভাবে চলছে, আসলে বঞ্চনার কিছু নাই। আমি মনে করি লাইফের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জিনিস, এগুলো মানুষের শিক্ষা নেওয়া উচিত। মানে এগুলো শিক্ষা নিতে পারলেই আপনি মানে ভালো করতে পারবেন, না হলে হবে না। তারপরে আপনি যখন ভালো করতে লাগলেন তখন দেখা গেল যে একটা মহল মরি করে আপনাকে কিভাবে দাবিয়ে রাখা যায় সে চেষ্টাটা করলো, এবং এই ঢাকায় ছবিতেই সেইটাকে আপনি মোকাবেলা করেছেন কিভাবে? যেটা হচ্ছে যে আপনি নতুন কিছু করতে যাবেন না, এটা অনেকেই নিবে, অনেকেই নিতে পারবে না। যেমন আমি যখন আমার সাথে কী নিয়ে শুরু হলো, আমার সাথে কোনো গ্যাঞ্জাম না, আমার সাথে গ্যাঞ্জাম হলো যখন 14 সালে আমি শুধু চেয়েছি তোমার ছবিটা বাংলাদেশে রিলিজ করতে গেলাম কো প্রোডাকশনে, তখন কিন্তু প্রবলেম। তো অনেক দিন পরে এত বড় ক্যানভাসের একটা কো প্রোডাকশন, হ্যাঁ এইভাবে কো প্রোডাকশন হবে কেউ চিন্তা করে নাই। কিন্তু আমি যদি বলি তার আগেই কিন্তু মনের মাঝে তুমি যখন রিলিজ হলো ওইটা নিয়ে কিন্তু কোনো আলোচনা ছিল না, হ্যাঁ, কারণ ওখানে আর্টিস্ট ছিল শুধু বাংলাদেশের রিয়াজ ভাই আর পূর্ণিমা, বাকি সব কিন্তু শুটিং এখানে হয় নাই, কিছু আলোচনা হয়নি। কিন্তু
আমি শুধু চেয়েছি তোমার একটা বিশাল হাইপ করা ছবি, ওটা নিয়ে আলোচনা শুরু হলো। আমার সাথে প্রবলেম কী নিয়ে, আমি যখন হিন্দি ছবি আনলাম তখন আমার সাথে প্রবলেম। অ্যাকচুয়ালি নতুন যা কিছু করতে যাবেন আপনি তখন একটু প্রবলেম তো হবেই, এটাকে দাবিয়ে রাখার চেষ্টা বললে ভুল হবে। বাধা আসবে, আপনাকে বাধা অতিক্রম করে যেতে হবে। ইটস ওয়ান কাইন্ড অফ মানে ফুটবল ম্যাচের মতো, আপনি গোল দেওয়ার চেষ্টা করবেন, আপনাকে অনেকেই রুখে দেওয়ার চেষ্টা করবে, আপনি যদি সবাইকে পাস করে রাইট ওয়েতে প্রপারভাবে গোল দিতে পারেন তো আপনি উইনার, দ্যাটস ইট। তো গোলটা কতটা দিচ্ছেন? আমি বলবো যে মানে চেষ্টা করতেছি এখনও। আমার একটা স্বপ্ন আছে, আমার স্বপ্ন হচ্ছে যে ধরেন আর কিছু না হোক, ওয়ার্ল্ড ওয়াইড যেমন আজকে কথার কথা আমি যদি বলি, ওয়ার্ল্ড ওয়াইড একটা হিন্দি ফিল্ম এখন পুষ্পা 2 দেখার জন্য ওয়ার্ল্ড বসে আছে। কবে একটা পুষ্পা 2 আসবে সবাই দেখবো। বাংলাদেশে আমার অনেকেই ফোন করে, মামুন ভাই পুষ্পা 2 কবে আনবেন? তো আমার মানে মনে হয় যে এইরকম আমি নিজেকে তখনই সাকসেসফুল ওই জায়গাটাই দেখতে চাই। আমি না পাই আমার দেশের একজন ভালো ডিরেক্টর, আরেকজন ভাই, যখন বিশ্বের লোকজন আমাদের ছবি দেখার জন্য বসে থাকবে, আরে না বাংলাদেশে এরকম একটা ছবি রিলিজ হবে, এটা দেখতে হবে, ওই দিনটার জন্য ওয়েট করি। জীবনে প্রেম, ভালোবাসা, ব্যর্থতা? আসলে জীবনে তো প্রতিনিয়তই প্রেম আসবে, প্রতিনিয়তই ব্যর্থতা আসবে। ব্যর্থতা, প্রেম, সাকসেস সব নিয়েই আমাদের লাইফ। প্রথম প্রেমে কখন পড়েছিলেন? আসলে লাইফে এত বেশি স্ট্রাগল করছি, প্রথম প্রেম আসলে ওই ব্যাপারটা বোঝার আগেই বয়সটা আসলে প্রেমের বয়সটা চলে গেছে অ্যাকচুয়ালি। মানে টিনেজার প্রেম যেটা, ওটা করতে পারি নাই, কারণ স্ট্রাগলিং গেছে লাইফে অনেক। এখন যে ঘরণী, তাকে পেয়েছেন কি করে? দেখেন এখন তো বলবো প্রেম করেই পেয়েছি, প্রেম নিয়ে আছি, ভালো আছি। এই এত নায়িকাকে কাস্টিং করেছেন, সাইড নায়িকা, নায়িকা, কখনো তাদের প্রেমে পড়া হয়নি? আসলে দেখেন আমি মনে করি প্রত্যেকটা ডিরেক্টরই তো নায়িকা এবং নায়ক এবং ফিল্মের প্রেমে পড়েই। প্রেমে না পড়লে কিন্তু ফিল্ম হয় না, কারণ আপনার মাথার একটা চিন্তা, এটা পৃথিবীতে সব ডিফিকাল্ট একটা ওয়ার্ক। আপনার একটা চিন্তা, আপনার একটা ধারণা, সেটা আরেকটা আর্টিস্টকে দিয়ে, আর একজন মানুষকে দিয়ে প্লে করা, ইটস এ টাফ জব। তো সেই জায়গায় তো সবার সাথেই প্রেম হয়, প্রত্যেকটা ক্যারেক্টারের সাথেই প্রেম হয়। আপনাকে বলা হচ্ছে একটা মহল এফডিসি কেন্দ্রিক, তারা বলছে যে আপনি বাংলা চলচ্চিত্র ধ্বংসের মিশনে নেমেছেন হিন্দি ছবি আমদানির মাধ্যমে। আমি তো ওই একটা কথাই বললাম যে আসলে যার যেটা ধারণা, আমি তো বলছি যে সবাই আপনাকে একটা কাজে সাপোর্ট করবে এমন না, সবাই আপনাকে বিরোধিতা করবে এটাও না। অনেকেই যেমন বলতেছে হিন্দি ছবি ধ্বংস হচ্ছে, আবার অনেকেই বলতেছে ভালো হচ্ছে। বাট আমার কথা হচ্ছে গ্লোবালায়নের যুগে, এখন বিশ্বায়নের যুগে আমরা এসে যদি কোনো কন্টেন্টকে আটকায় রাখতে চাই, এটা একটা খারাপ জিনিস হবে। আবার এমনও না যে আমরা দেশীয় ছবি ছেড়ে শুধু হিন্দি ছবি দেখবো, সব কম্বিনেশন থাকতে হবে। আমরা একটা ইংলিশ ছবি দেখবো, আমরা একটা হলিউড ফিল্ম দেখবো, আমরা একটা ইরানি ফিল্ম দেখবো। এন্টারটেনমেন্টের কোনো ব্যারিকেড থাকা উচিত না, তবে তার মধ্যে অবশ্যই দেশপ্রেমটাও থাকা উচিত। শাকিব খানকে নিয়ে আপনার প্রজেক্টের কথা শোনা যাচ্ছিল, সেটার খবর কতদূর? আমাদের শাকিব খানের দরদ ছবিতে অলরেডি মানে সেন্সরের মানে জন্য রেডি হয়ে গেছে, আমরা দেশের বাইরে সেন্সরেও জমা দিয়ে দিয়েছি, একদম কমপ্লিট ওটা। শাকিবকে মানে কেমন পেয়েছেন, যেহেতু তাকে নিয়ে বেশ কয়েকটা ছবি আপনি করেছেন? ওইটাই বললাম যে ওই যে আবার প্যান ইন্ডিয়া শাকিব ভাইকে নিয়ে আমিই প্রথম করলাম, ওটা নিয়েও দেখবেন অনেক কথা হবে সেন্সরের আগে। বাট আই উইল রেডি ফর দ্যাট, যে আমি ওটার কীভাবে প্রোটেক্ট করব। সাকিব ভাই, তার সাথে কারো কম্পেয়ার করে লাভ হবে না, উনি ওনার জায়গায় অন্য লেভেলে চলে গেছেন এখন। শাকিবের অল্টারনেটিভটা কি আর তৈরি হচ্ছে না কেন? আসলে আমি মনে করি যে শাকিব ভাইয়ের অল্টারনেটিভ হওয়াটা খুব জরুরি, এবং হচ্ছে না কেন এটার অ্যান্সার হচ্ছে আমাদের দেশে একটা প্রফেশনাল হাউস নেই। আমরা ডিরেক্টররা তো যে মেকিং করবো, আমাদের সাপোর্টটা দিবে কি একটা প্রোডাকশন হাউস। কোনো প্রোডাকশন হাউস বড় রিস্ক নিতে চায় না। একটা ছবি বানায় একটা নতুন হিরোকে নিয়ে, কিন্তু একটা ছবি দিয়ে কিন্তু একটা ছেলে বা আর্টিস্টের জাজমেন্ট করতে পারবেন না। যদি একটা লাইন আপ থাকতো যে একটা হিরো নতুন একটা ছেলেকে আপনি 4টা ছবি ব্রেক দিবেন, 4টা ডিরেক্টর নিয়ে দেখতেন, ওকে প্রমোশন করলে একটা বছর যদি লালন পালন করা হইতো প্রপার একটা প্রোডাকশন হাউস থেকে, দেখতেন একটা ছবি লেগে যেত। আজকে আমরা যদি রণবীর কাপুরের কথা বলি, রণবীর কাপুরের প্রথম ছবি সাবেরিয়া তো সুপার ফ্লপ ছিল, বানাইছিল কি সঞ্জয় লীলা বানসালির ছবি, কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু সাপোর্ট দিয়ে আজকে 3টা বলিউড হিরোর মধ্যে তাকে কাউন্ট করা হচ্ছে। তো আমাদের দেশে তো এরকম প্রফেশনাল প্রোডাকশন হাউসই নাই যে আপনাকে ব্যাক টু ব্যাক সাপোর্ট দিয়ে একটা জায়গায় উঠাই দিবে, নাই তো। ওটা যতদিন না হবে ততদিন আমাদেরকে একক নায়ক নির্ভর ইন্ডাস্ট্রি চালাইতে হবে। কোনো নতুন প্রডিউসার একটা ছবি বানাইতে আসছে, উনি রিস্ক নিতে যাবেন না। আরশাদ আদনান উনি তো হাল ধরলেন, আমি শুনলাম বা শুনছি আরশাদ আদনান ভাইয়ের সাথেও কথা হচ্ছে। অ্যাকচুয়ালি দেখেন আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে অনেক লোক এসেছিলো, আমাদের সেলিম ভাই এসেছিল, সেলিম ভাইয়ের যদি একটা প্রপার প্ল্যানিং থাকতো, অনন্ত ভাই এসেছিল, তাদের কিন্তু টাকার অভাব নাই, তাদের যদি একটা প্রপার প্ল্যানিং থাকতো। আজকে আদনান ভাই আসছে, আদনান ভাই শাকিব খানকে নিয়ে ছবি করছে, তো বছরে যদি ওখানে আরও 4টা ছবি, 4টা ব্যাক টু ব্যাক এরকম একটা হিরোকে বা একটা হিরোইনকে একটা নিয়ে ব্যাকআপ দেয়,
এটা কিন্তু দাঁড়ায় যাবে ইন্ডাস্ট্রি। আর একটা জিনিস এখন কিন্তু আছে, এখন কিন্তু ছবি বানালে ছবি লস নাই, ইন্ডিয়ান কোনো প্রডিউসার কিন্তু ছবি লস করে না। সেটা সামটাইম হয়তো বা টাকাটা উঠতেছে না কোনোভাবে ওটিটি রাইটস সেল করে, ডিজিটাল রাইটসটা সেল করে, টেলিভিশন রাইটস করে, এটা কোনো না কোনোভাবে রিকভারি হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এটাকে অস্বীকার করার কোনো জায়গা নাই যে প্রিয়তমা দিয়ে বাংলাদেশ, শুধু সাকিব ভাই না, বাংলাদেশ ইন্ডাস্ট্রির কিন্তু একটা নতুন মানে হঠাৎ করে নতুন একটা মানে সাহসিকতা জাগরণ হয়েছে, মানুষের ছবি দেখার একটা জোয়ার শুরু হয়েছে। এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, বললাম না, করার কোনো রাস্তা নেই। কিন্তু আপনি যখনই আরেকটা ছবি আসতেছে তখনই যদি আপনি পূর্বের জিনিসগুলো ভুলে যান, আপনি যদি ভুলে যান, সেটা অডিয়েন্সের ক্ষেত্রেও, মানুষ তো না, আমরা বলার সময় যদি বলি যে না এইরকম ছবি বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, এইটাই কিন্তু মানুষের গিয়ে তখন হার্টে হার্ট করতেছে। আজকে আরশাদ আদনান ভাই যেমন ইন্ডাস্ট্রির একটা অঙ্গ হয়ে দাঁড়াইছে প্রিয়তমা দিয়ে, আমাদের বদিউল আলম খোকন সাহেব যখন বানাইছিল প্রিয়া আমার প্রিয়া, তখন কি ওইটা দিয়ে ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়েছে না? আপনি কোই ছবিটাকে খারাপ ছবি বলতে পারেন না। তখনকার সময়ের জন্য দ্যাট ইজ দ্য বেস্ট ছবি ছিল। আবার আসেন আমার প্রাণের প্রিয়া, আমাদের জাকির হোসেন রাজু ভাই বানাইলো আমাদের তাপসী ম্যাডামের ঘর থেকে, আপনি কি বলতে পারবেন যে ওই ছবিটা মানে ইন্ডাস্ট্রির জন্য টার্ন ওভার ছিল না? আবার ডিপজল ভাইয়ের ঘরে আসেন, ডিপজল ভাই যখন বানাইলো যে চাচু আমার চাচু, তাই না, তারপরে একটার পর একটা ছবি দিয়ে এগুলো দিবা, আপনি কি ওগুলোকে অস্বীকার করবেন না? তো ইন্ডাস্ট্রির মতবাদটা ওই জায়গায় গিয়েই প্রবলেম হচ্ছে। আমার মনে হয় যে শব্দ প্রয়োগে আমাদের আরেকটু সচেতন হওয়া উচিত, তাহলেই কিন্তু এত ক্ল্যাশ হয় না। আপনি বলতেছ না এটাকে আমরা একটা নতুন শাকিব খানকে দিচ্ছি, অনেক কিছু বলেন, কিন্তু শব্দ চায়নে কিছু ব্যাপার থাকবে, যখন আপনি বলবেন না এগুলো তো সব উড়ে গেছে গিয়া, এগুলো সব দামায় গেছে গিয়া, তখনই কিন্তু মানে কি হয়, তখনই মানুষ হার্ড হয়। ইন্ডাস্ট্রি তো অ্যাকচুয়ালি কিছুই না, একটা মানে আমি নাম নিতে চাই না, একটা ছবি দিয়ে ইন্ডাস্ট্রি চেঞ্জ হবে না। ইন্ডাস্ট্রি চেঞ্জ হইতে হলে সবার সামগ্রিক প্রচেষ্টা লাগবে, আর সামগ্রিক প্রচেষ্টাই যখন লাগবে তখন আপনি কাউকে ছেড়ে কাউকে রেখে কোনো কিছুই মানে আপনি বলতে পারেন না। আর আমার ইদানিং আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে এটা খুব বেশি হয়ে গেছে। আমার মনে হয় এইটা পেইড কিছু গ্রুপ আছে বা পেইড কিছু অডিয়েন্স আছে, দেখবেন যে হঠাৎ করে তারা এই আজকে ধরেন হিমেল আশরাফ এত ভালো ডিরেক্টর, রাজকুমার একটা ছবি হয়তো বা আমি বলছি যে প্রিয়তমার মতো এত লেভেলে যায় নাই, রাজকুমার ইজ নট এ ব্যাড ছবি, ওটা হিট ছবি, আপনি ভুলে গেলেন হিমেল আশরাফকে, আপনি এসে আরেকটা ছবি নিয়ে কথা বলছেন, সেটা দরদ নিয়ে কিছুদিন কথা বলছেন। তো এই যে এটা আমার মনে হয় না যে এটা রিয়েল সিনেমা প্রেমী যারা, এটা কিন্তু না। আজকে একটা জাওয়ান দেখে কিন্তু কেউ ডাঙ্কিকে নিয়ে এত বাজে কথা বলে নাই, বা একটা পাঠান দেখে কিন্তু তারপরে জাওয়ান, এটা আমাদের ইন্ডাস্ট্রিতে যেমন এটা মনে হয় বেশি হয়, আমার মনে হয় না। আমার মনে হয় এটা ক্রিয়েট করা একটা মহল আছে যারা চায় যে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির বিকাশ চায় না, তারা চায় হচ্ছে যে একজন আর একজনের সাথে ক্ল্যাশ করে সেটার ফায়দাটা লুটার জন্য। নাহলে আরশাদ আদনান সাহেবের মতো লোককে কেন এইভাবে বায়াস্ট করা হবে, কেন বলা হবে, উনি কেন বলবেন? উনি অনেক ম্যাচিউর একজন পার্সন, এবং দেখেন উনি সত্যি কিন্তু পরে আবার ওই ছবিটাকে অ্যাপ্রিসিয়েট করছে, ছবি উঠাইছে, এটাই তো উনি অনেক বড় মনের একটা পরিচয় দিছে না। আমার মনে হয় ইন্ডাস্ট্রি তো সবাইকে নিয়ে, কাউকে ছাড়া কিন্তু ইন্ডাস্ট্রি চলতে পারবে না, আপনি একা চলতে পারবেন না, আপনি একার দ্বারা ইন্ডাস্ট্রি চেঞ্জ করা সম্ভব না, সবাই সম্মিলিত মিলেই ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে হবে। সামনে আপনার কি প্রজেক্ট আসছে? সামনে সাকিব ভাইয়ের সাথে কথা চলছে, আমাদের একটা বড় প্রজেক্ট নিয়ে কথা চলছে, এবং এই প্রজেক্টের সাথে বাংলাদেশের অনেক বড় একটা প্রোডাকশন হাউসে জড়িত আছে। তো হয়তোবা তাদের সাথে জয়েন্টলি আমরা কাজ করব, খুব ইমিডিয়েটলি এটা আপনাদেরকে জানাবো। আমরা খুব গুছানো হচ্ছে, এটাও একটা ঈদেরই প্রজেক্ট, একটা বড় প্রজেক্ট হচ্ছে, সেটা আমরা জানাবো। এখনও যেহেতু অফিসিয়ালি আমরা পেপারসে আনি নাই, আলোচনার মধ্যে আছে, পেপারসে আসার পরে আমরা জানাবো। সাকিবকে নিয়ে আপনার কি মনে হয় আগামী দিনগুলোর মানে কতটা সাকিবময় হবে? দেখেন সাকিব ভাই কিন্তু অলরেডি যখন আমরা মানে দরদ শুরু করলাম তখন কিন্তু ইন্ডিয়াতে অলরেডি একটা ভাইব ক্রিয়েট হয়ে গেছে পুরো ক্যালকাটায়। আমি দেখেছি, আমি ওখানে গিয়েছি, এমন কোনো আলোচনা টেবিল ছিল না সেখানে দরদ নিয়ে আলোচনা হচ্ছিল। দেন সাকিব ভাইয়ের নেক্সট ছবিটা যেটা আলফা এবং ভেঙ্কটেশ ফিল্ম করছে, ওটা নিয়ে তো আরও আলোচনা শুরু হয়েছে, যেহেতু ওটা টিজার আসছে, হয়তো বা দরদের টিজার আসলে এটা নিয়ে আরও বেশি আলোচনা হবে। কারণ একটা জিনিস আপনাদেরকে আমি আগেও বলছি, এখনও বলছি, দরদের মধ্যে এমন কিছু আছে লুকায়া, সিনেমাতে অ্যাকচুয়ালি অস্বাভাবিক কিছু হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু একটা জিনিস বলে দিই, দরদ নিয়ে কোনো নকলের বিতর্ক কোনো দিনই আসবে না, এবং ফ্রেম টু ফ্রেম কথা মানে দরদের একটা ফ্রেম নিয়ে কেউ কোনো নকলের অভিযোগ উঠাতে পারবেন না। যদি উঠাতে পারে, আমি আগেই বলছিলাম যে আমি 1 কোটি টাকা তাকে পুরস্কার দেব, এবং এটা এখনও বলছি, ওই লেভেলের কনফিডেন্স দরদ নিয়ে আছে। দরদের অনেকেরই প্রশ্ন, ভাই দরদ কি ঘুমায় গেল?
দরদের প্ল্যানিংটা আছে আমরা 4টা ভাষায় রিলিজ করা আমাদের ফেব্রুয়ারি 14 তারিখে রিলিজ করার কথা ছিল। যেহেতু রিলিজিংটা পিছিয়ে গেছে, দেখেন সাকিব ভাই তার কমিটমেন্টে কিন্তু জায়গাটা ঠিক রাখছে। সাকিব ভাই আদনান ভাইকে কথা দিয়েছিল যে রোজারিটা আদনান ভাই করবে। সাকিব ভাই আলফাইকে ভেঙ্কটেশকে কথা দিয়েছিল সে কুরবানি ঈদটা করবে। তো 2টা ছবি যখন করছে তাহলে দরদের রিলিজিং নিয়ে কী হবে? তো ওইটা নিয়ে আমরা কনফিউশনে ছিলাম, যেহেতু কিছু প্রোডাকশনের ঝামেলা ছিল। এখন যেহেতু 2টা ডেট ছিল, তো আফটার রিলিজ আমরা একদম রিলিজ ডেট ঘোষণা করে দিব কবে দরদ আসছে, এবং দরদের মতো করে আসবে। ওই একটা কথাই বলি, দরদ যেদিন আসবে দরদ ঈদ ওই দিনই ঈদ হবে বাংলাদেশে। মাঝে মাঝে ফেসবুকেও আপনাকে খুব একে ওকে ফায়ার করতে দেখা যায়, এই শক্তি কোথায় পান? ফায়ার না ভাই, মানে প্রবলেমটা হচ্ছে ওই যে একটা কথা বললাম যে আমার কিন্তু চিন্তা ভাবনা ফিল্ম নিয়ে। ধর আমি হিন্দি ফিল্ম ইম্পোর্ট করতেছি, যেমন আমি দুবাইয়ের একটা কোম্পানি নিয়ে এসে আমি চেষ্টা করতেছি বাংলাদেশে কিছু সিঙ্গেল মাল্টিপ্লেক্স বানানোর জন্য, 2টা স্ক্রিনের মাল্টিপ্লেক্স বানানোর জন্য। তো ফিল্মের বাইরে তো চিন্তা না, কিন্তু যখন দেখি না মানে চুপচাপ থাকি, সবাই হয়তো বা চুপচাপ সহ্য করে যায়, কিন্তু আমার আবার কি আছে না, শুনতে না আমি মানে মনে হয় যে একটু বলা উচিত, না হলে এরা থামবে না, তখন একটু বলে ফেলি আর কি। আপনারা আবার বুর্জ খলিফার দিকে ঝুঁকলেন, ওই দিকে আপনারা ঝুঁকলেন কেন? অ্যাকচুয়ালি আমরা গ্লোবাল মার্কেটে শুরু করতেছি। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে একটা হিন্দি ফিল্ম যখন রিলিজ হচ্ছে বড় ফিল্মগুলো, কেন তারা বুর্জ খলিফায় যাচ্ছে? রিজনটা কি? দুবাই হয়ে গেছে এখন ইন্টারন্যাশনাল বিজনেস জোন। দুবাই থেকে একটা প্রমোশন করলে ওয়ার্ল্ড ওয়াইড ছড়ায় যায়। একটা বুর্জ খলিফায় এখন পর্যন্ত 13টা ছবির অনলি ট্রেলার লঞ্চিং হয়েছে। ওইটা একটা প্রেস্টিজিয়াস জায়গা, ওখানে ইন্টারন্যাশনাল মার্কেটিং হয়, ওখানে অনেক লোকজন থাকে। যখন ওই রকম একটা জায়গায় যায় তখন সবাই বোঝে হ্যাঁ এই ফিল্মটার এইরকম হাইপ আছে, এটা ভালো কিছু করবে। সো ওই রকম প্ল্যানিং থেকেই প্ল্যানিংগুলো করা। একটা সময় এক একজনের হাতে নিয়ন্ত্রণ আসে, একটা সময় ছিল জাজের হাতে, একটা সময় বললেন সেলিম সাহেবের হাতে, এখন কার হাতে ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রি? আমি বলি যে নিয়ন্ত্রণ এক হাতেই যখন চলে যাবে তখনই ইন্ডাস্ট্রি মরে যাবে, মনোপলি হবে। নিয়ন্ত্রণটা সবার হাতে থাকা উচিত, সম্মিলিতভাবে থাকা উচিত, তাহলে ইন্ডাস্ট্রি গ্রো আপ করবে। শিল্পী সমিতিতে নির্বাচন হলো, ফলাফল ঘোষণা হলো, তারপরে আবার রিট হলো, এটাকে কোন চোখে দেখছেন? আমার যেটা একটা পার্সোনাল জিনিস মনে হয়েছে যে আমরা না সবাই কথা বলি, মানে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই কিন্তু মানে আপনি পার্সোনাল ব্যাপারে কথা বলতে পারেন, ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলার জন্য কিছু সিলেক্টেড লোক থাকে কিন্তু সব জায়গায় দেখবেন, মুখপাত্র থাকে। আমাদের এই জায়গাটা খুব বেশি অভাব। আমরা ক্যামেরা পাইলে বলেন আপনি আপনার পার্সোনাল ব্যাপারে বলতে পারেন, আপনারা ক্যামেরা পাইলেই আমি দেখলাম অনেকের মধ্যে এটা দেখি মানে, এবং আমরাও এখন এমন হয়ে গেছি যে এফডিসিকে ঘুরি একজনকে পাইছি তারে ধরে কথা বলতে হবে। আমার মনে হয় যে এফডিসি কেন্দ্রিক মানে সমষ্টিগত কেন্দ্রিক কিছু মুখপাত্রর দ্বারা বলা উচিত। পার্সোনাল কথা যে যার মতো সেটা বলতেই পারে, মানে পার্সোনাল ব্যক্তিগত জীবন, কিন্তু যখনই মানে সামষ্টিক কোনো বিষয় আসে সেটা একজন মুখপাত্রের মাধ্যমে বলাই বেটার। এনটিভির দর্শকদের জন্য কী বলবেন, এবং সেটা অবশ্যই আপনার মাতৃ জেলা বগুড়ার ভাষায় শুনতে চাই। আমি এটাই কভার চাই বারে, তোমরা সবাই হলে গিয়া বাংলা সিনেমা দেখবা। আমরা বাংলা সিনেমা দেখলেই তো বাংলা সিনেমা ভালো হবে। সবাই ভালো থাকবেন। বগুড়াটাকে কিভাবে লালন করেন? দেখেন আমি আমার অতীত ভুলে যেতে চাই না, বগুড়াতে বড় হয়েছি, বগুড়া আমার প্রাণের শহর, ভালোবাসার শহর। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ঢাকায় ছবির আলোচিত পরিচালক অনন্য মামুন। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।